স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল সহ অংশীজনদের অভিমত নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে মতামত পাঠাতে হবে প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর। আগামী 23শে জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো হবে। মতামত পর্যালোচনা করে সংশোধিত ও সবার কাছে গ্রহণযোগ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে বলেও জানানো হয় ওই খুদে বার্তায়। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় জুলাই হত্যাকাণ্ড নিয়ে এখনও প্রতিবেদন দিতে পারেনি জাতিসংঘের তদন্ত দল। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সব তথ্য দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন জুলাইয়ের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন বিশেষ গুরুত্ব রাখে। অন্তর্বর্তী সরকারের আহ্বানে কয়েক দফা বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল। জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি সংস্থা থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ার কথা জানা যায়। ডিসেম্বর বা জানুয়ারির শুরুতে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তাই নির্দিষ্ট সময়ে তা দিতে পারেনি তদন্ত দল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন মানবাধিকার লঙ্ঘনের আসল সত্য জানতে দোষীদের বিচারের মুখোমুখি করতেও এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তো মানবাধিকারটা লঙ্ঘিত হয়েছে। কাজে সেই বিবেচনায় আমি মনে করব যে সরকারের দিক থেকে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়টাতে মনোযোগী থাকা বাঞ্ছনীয়। প্রেক্ষাপট কি ঘটলো এবং কারা দায়ী সেগুলো সুনির্দিষ্টভাবে কিন্তু আপনার ডকুমেন্ট করে তৈরি করতে হবে। এবং তাদেরকে যদি আমরা তথ্যপত্র দিয়ে সহায়তা না করতে পারি তাহলে তো জিনিসটা সামনে এগোবে না। একটা রিপোর্টের উপর যেন ভিত্তি না করা হয় এবং একাধিক রিপোর্ট যেন চিন্তা করা হয়। কারণ হচ্ছে যে জিনিসটা হলো ইতিহাসের একটা অংশ হিসাবে এটা থাকবে। আমি মনে করি যারা ইতিহাস বা যারা রাজনীতি করবেন তাদের জন্য সুবিধা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন গত সপ্তাহেই জাতিসংঘকে সব তথ্য দেয়া হয়েছে। তবে তারা কবে প্রতিবেদন দেবে সে সময়সীমা জানানো যাচ্ছে না এখনই। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে তথ্যসমূহের অপেক্ষায় ছিলাম, আমরা সেগুলো পেয়েছি এবং তা জাতিসংঘের কাছে প্রেরণ করা হয়েছে। জাতিসংঘ আমাদের কাছ থেকে ইনপুট পাওয়ার পরে তাদের নিজস্ব একটা খসড়া তৈরি করবে। সেই খসড়া তৈরি করতে কীরকম সময় লাগবে সেই রকম কোনো তথ্য তারা আমাদের কাছে দেয়নি। সুতরাং কোনো টাইমলাইন এই মুহূর্তে আমরা প্রেডিক্ট করতে পারছি না। বাংলাদেশের কাছে 16 ধরনের তথ্য চেয়েছিল জাতিসংঘের তদন্ত দল। সব তথ্য দেয়া হয়েছে কিনা সে বিষয়েও রয়ে গেছে ধোঁয়াশা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। আজ লন্ডনে যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর 1:30টায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিদিনই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। চলছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন তিনি। অন্যান্য দিনের মতো লন্ডনের স্থানীয় সময় শুক্রবার মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে দ্য লন্ডন ক্লিনিকে যান পুত্র তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। এ সময় তারা খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। এর আগে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনের ব্রিকল্যান্ড মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাজ্যের প্রত্যেকটা মসজিদে আমরা নির্দেশ দিয়েছি যুক্তরাজ্য বিএনপি সবাই ফ্রাইডে আজকে তারা জুম্মার নামাজের পরে ব্রিকল্যান্ড মসজিদের যেভাবে হয়েছে প্রত্যেকটা মসজিদে আমরা সবাইকে আহ্বান করেছি। ম্যাডাম হাসি খুশি মধ্যে আমরা আপনার মাধ্যমে আমরা দোয়া চাচ্ছি যে আমাদের নেত্রীর এই হাসি যেন আল্লাহ তাআলা অনেক বছরের আয়ু দান করে উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন।
এদিকে যুক্তরাজ্যের স্থানীয় সময় শনিবার দুপুরে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। বিজিবি আগের তুলনায় টহল বাড়ালেও উৎকণ্ঠা কমছে না লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে। নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে গেছেন অনেকে। স্থানীয়রা বলছেন, সীমান্তে বিজিবির সদস্য বাড়ানো, পর্যবেক্ষণ চৌকি ও ক্যাম্প নির্মাণ করা না হলে স্বস্তিতে বসবাস অসম্ভব হয়ে পড়ছে। এ অবস্থায় বিচলিত না হয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে বিজিবির বাধার মুখে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বিএসএফ। দফায় দফায় সেখানে সিসিটিভি ক্যামেরা ও উচ্চ ক্ষমতার সার্চ লাইট স্থাপনের পর বুধ ও বৃহস্পতিবার কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে দেয় কয়েকশো মদের বোতল। এরপর থেকে অস্থির ওই সীমান্ত। সীমান্ত এলাকার মানুষের দাবি, আশপাশে বিএসএফের 16টি ক্যাম্পের বিপুল সেনার বিপরীতে বিজিবির বিওপি ক্যাম্প মাত্র 2টি। কম বিজিবি সদস্য, দুর্বল টহল ও পর্যবেক্ষণ চৌকি না থাকায় চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। ওদের 16টা ক্যাম্প আর আমাদের তো ক্যাম্প তো হলো 2টা। যদি বিজিবি সবসময় জন্য এখানে আমাদের সতর্ক থাকতো, তাহলে আমাদের হাতে নিরাপত্তাটা দূর হইতো। আতঙ্কে এরই মধ্যে অনেকেই এলাকা ছেড়েছেন। সীমান্তের কাছে ফসলের পরিচর্যা করতে না পারায় দুশ্চিন্তায় কৃষক। সংকট নিরসনে বিজিবির আরও তৎপরতা চান তারা। সরকারের উচিত যে সেইখানে বিজিবি ক্যাম্প বাড়ার জন্য, যাতে করে জনগণের মধ্যে স্বস্তি থেকে, বাংলাদেশের মানুষের মধ্যে যেন স্বস্তি থাকে। বিজিবি জানিয়েছে, সক্ষমতা বাড়াতে নেওয়া হয়েছে উদ্যোগ। ঠিকভাবে যাতে শক্তভাবে যে অবস্থান সেটা পরিকল্পনা এখন যেটা না, এটা আগে থেকেই পরিকল্পনা আছে, শুধু ধাপে ধাপে হচ্ছে। প্রথম ধাপে 2টা ক্যাম্প হচ্ছে, সামনে আরো 2টা হবে, তারপর আরেকটা আছে, সেভাবে করে 3টা অলরেডি পরিকল্পনা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিএসএফ উস্কানি দেওয়ার চেষ্টা করলেও আপাতত হামলার শঙ্কা নেই। ধৈর্য ধরতে হবে স্থানীয়দের, সাথে প্রয়োজন বিজিবির জনবল বাড়ানো। কাঁটাতার বরাবর, শূন্য লাইন বরাবর বা নোম্যান্স ল্যান্ডে মানে টহল জারি রাখতে হবে। তবে সতর্ক থাকতে হবে, তারা যে উস্কানিমূলক আচরণ করছে তাতে যেন কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা না দেখাই। দহগ্রাম সীমান্তের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হলে প্রয়োজন এখানকার সড়ক যোগাযোগ উন্নীতকরণ, কাঁটাতারের বেড়াবিহীন স্থানগুলোতে বিজিবির পর্যবেক্ষণ চৌকি নির্মাণ অথবা অস্থায়ী ক্যাম্প স্থাপন। সেই সাথে টহল জোরদারের পাশাপাশি বাড়াতে হবে বিজিবি সদস্যের সংখ্যাও। তাহলে পরিস্থিতি কিছুটা উত্তরণ হবে বলে মনে করেন স্থানীয়রা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, দহগ্রাম, লালমনিরহাট। 5 মাসে কন্টেইনার হ্যান্ডেলিং অপারেটর নিয়োগে উন্মুক্ত দরপত্র আহ্বান করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। লোক দেখানো দরপত্রে শর্ত তৈরি করে কন্টেইনার হ্যান্ডলিং এর কাজ পায় আওয়ামী লীগ নেতা ও তাদের ঘনিষ্ঠদের 7 প্রতিষ্ঠান। গত 15 বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। পট পরিবর্তনের পরও বহাল তবিয়তে তারা। লাইসেন্স দেওয়া আছে কারো মামা, কারো চাচা, কারো দাদা, দে আর নট ফাংশনিং। লাইসেন্স নিয়ে হয়তো আরেকজনের কাছে বিক্রি করবে। ইলিগালি বহু কাজ সেখানে হচ্ছে, জঞ্জাল মুক্ত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এটাকে আরও যাতে কুইক রেসপন্স করতে পারে। গেল বছরে অক্টোবরে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা। বন্দরের কন্টেইনার ওঠানো নামানো হয় 3টি টার্মিনালের 12টি জেটির মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে বড় টার্মিনাল এনসিটির 4টি ও সিসিটির 2টি জেটির নিয়ন্ত্রণে সাইফ পাওয়ারটেক। কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও সরাসরি ক্রয় পদ্ধতিতে বারবার মেয়াদ বাড়িয়ে পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। জেনারেল কার্গো বার্থের 6টি জেটিতে কার্যক্রম নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের সাবেক এমপি আলাউদ্দিন নাসিম ও একরামুল করিম চৌধুরী, সাবেক মেয়র আজম নাসির উদ্দিন, ফজলে ইকরাম চৌধুরী ও আবু শরীফের ব্যবসায়ী প্রতিষ্ঠান। সিদ্ধান্ত নেওয়ার পরও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগের অবস্থান থেকে সরে এসেছে বন্দর কর্তৃপক্ষ। পরিবর্তন আনার দরকার, সেই পরিবর্তনের প্রস্তাবটা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তো মন্ত্রণালয় যখন আমাদেরকে অনুমোদন করে দিবে, আমরা ওটিএমে চলে যাব। এখন আমাদের এই অপারেশন অব্যাহত রাখতে হলে সেই ক্ষেত্রে হয়তো আমাদের শর্ট টার্ম কিছু মেজার নিয়ে চলতে হবে। গত 15 বছর উন্মুক্ত দরপত্রের বাস্তবায়ন না হওয়ায় অতিরিক্ত খরচ হয়েছে কন্টেইনার ব্যবস্থাপনায়। এই টাকা পণ্যের দামের সাথে সাধারণ মানুষের কাছ থেকে আদায় করেছেন ব্যবসায়ীরা। কম্পিটিশন যদি না থাকে ব্যবসায়, তাহলে ভোক্তারা তো ভালো প্রাইস পাবে না।
এখানে তাই হচ্ছে, মন্ত্রী থেকে শুরু করে উপরওয়ালা পর্যন্ত, একদম প্রথম ব্যক্তির থেকে শুরু করে নিচে পর্যন্ত কার পকেটে কত গেছে এটা সবাই জানে। কম্পিটিটিভ একটা দরপত্র টেন্ডার হয়ে যারা আসবে তো তাদের তো এই খরচটা বেঁচে যাবে। অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের সময় বন্দর কেন্দ্রিক নানা ব্যবসা নিয়ন্ত্রণ করে এই 7 প্রতিষ্ঠান হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দীর্ঘদিন ড্রেজিং না করায় অস্তিত্ব সংকটে মাদারীপুরের নদ নদীগুলো হারিয়েছে নাব্য। কয়েকটি নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। স্থানীয়দের মতে একসময়ের খরস্রোতা নদীগুলো আজ মৃতপ্রায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এগুলো বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন। এদিকে সমীক্ষা করে ড্রেজিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। একদিকে ফসলি জমি, অন্যদিকে জেগে উঠেছে চর। দেখে বোঝার উপায় নেই এটি নদী নাকি মরা খাল। দীর্ঘদিনেও ড্রেজিং না হওয়ায় মাদারীপুরের শিবচরে বিলপদ্মা নদীর এমনই দশা। একসময় এই নদী দিয়ে চলাচল করেছে বড় বড় জাহাজ, ব্যবসা বাণিজ্যে ঘটেছে প্রসার। রাজধানী ঢাকায় লঞ্চে যাতায়াত করতেন স্থানীয়রা। কালের বিবর্তনে নদীটি এখন মরাপ্রায়। অস্তিত্ব সংকটে জেলার আড়িয়াল খাঁ, কুমার নদ। দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় তৈরি হয়েছে বালুচর। নেই খরস্রোতা সেই চিরচেনা রূপ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদ নদীগুলোকে ড্রেজিংয়ের মাধ্যমে বাঁচিয়ে রাখার আহ্বান এলাকাবাসীর। পদ্মার মুখ বন্ধ হয়ে যাওয়ার কারণে এটা আস্তে 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 এটা ভরাট হয়ে যায়, যার জন্য এখানে পলিমাটি পড়তে পড়তে এখন এই নদী আর এখন নদী নাই। নদী মানে আমরা মনে করি মইরা গেছে, নদীর কোনো স্রোত নাই, কিছু নাই, কোনো লঞ্চ মুস কিছু চলে না। সরকারের কাছে দাবি যে নদীটা স্রোত হয়, ড্রেজিং করা, এটা কাইটা কুইটা একটা বন্দোবস্ত করলে পানি স্রোত হইলে ভালো হয়। নদীর পানি প্রবাহ সচল ও ধারণ ক্ষমতা বাড়াতে সমীক্ষা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি পরিকল্পনার মাধ্যমে এটা পাস করব এবং এই পাস করার পরে এই প্রকল্পের আওতায় যে সকল নদীগুলো খননে অন্তর্ভুক্ত থাকবে, খনন করার মাধ্যমে আমরা নদীর নাব্যতা ফেরত আনবো। জেলার 5টি উপজেলায় কাগজে কলমে 15টি নদ নদী থাকলেও 250 কিলোমিটার এলাকা জুড়ে বিলপদ্মা, আড়িয়াল খাঁ, বিশার কান্দ সহ বর্তমানে দৃশ্যমান নদ নদীর সংখ্যা 10টি। টিভিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের ভুয়াপুরে ঝুঁকিপূর্ণ ভবনে থানার কার্যক্রম পরিচালনা হওয়ায় যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কায় পুলিশ সদস্যরা। একই অবস্থা পুলিশ সদস্যদের পরিবারের আবাসিক ভবনগুলোরও। সম্ভাব্য দুর্ঘটনা ঘটার আগেই এর প্রতিকার চান তারা। ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে জানান ওসি। এটি টাঙ্গাইলের ভুয়াপুর থানা ওসি তদন্তের অফিস কক্ষ। ঠিক মাথার উপরেই খসে পড়েছে পলেস্তারা। যখন তখন জং দ্বারা রড সহ ধসে পড়তে পারে পুরো ছাদ, ঘটতে পারে প্রাণহানি। এমন ঝুঁকির মধ্যেই মানুষের জীবন নিরাপদ করতে সেবা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে পুলিশ কর্মকর্তাকে। আসলে পুরো বিল্ডিংটার অবস্থা বর্তমানে খুবই খারাপ, নিম্নমান কাজের কারণে, আর অনেকটা পুরাতন হয়ে গেছে, যে কারণে বিভিন্ন জায়গায় বিল্ডিংটা খসে পড়ছেন, ধসে হয়তো যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। এটা অবশ্যই রিস্কি। এদিকে পুলিশ সদস্যদের মেস ও আবাসিক ভবনের অবস্থা আরো নাজুক। সম্প্রতি খসে পড়া পলেস্তরার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান 2 সদস্য। ঘুমের মধ্যেও থাকতে হচ্ছে বড় দুর্ঘটনার আতঙ্কে। বিশ্রাম নেওয়ার জন্য আমাদের এই থানা ভবনে এসে আশ্রয় নেই, তখন একটা আতঙ্ক কাজ করে, কারণ বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে পড়ছে। মানুষজন যদি শোয়া থাকে তাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। সরকার আমাদের নতুন একটা বিল্ডিং করে দেয়, এটাই আমাদের দাবি। ভবনগুলিতে বছর বছর সংস্কার হলেও তা কাজে আসেনি। ছাদ ও দেয়ালের ফাটল দেখা দেওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন ভবনের জন্য দাবি জানানো হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। এটা মোটামুটি ভালো ড্যামেজ হয়ে গেছে আর কি, এটা সংস্কারে খুব একটা সুফল আমরা পাবো না। আর নতুন একটা বিল্ডিং না করা পর্যন্ত আমরা এটা সুফল পাবো না। উপরে আমরা মোটামুটি যারা পুলিশ সদস্য থাকে সবাই ঝুঁকির মধ্যেই আছে। 1974 সালের 7ই আগস্ট ভুয়াপুর থানা প্রতিষ্ঠা করা হয়। 1983 সালের 9 নভেম্বর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প।
মাঘের শুরুতে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে কাবু সাধারণ মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 11.8 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসের কারণে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন হাওড়পাড়ের বোরো চাষি, দিনমজুর ও চা বাগানের শ্রমিকরা। এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে দিনের তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের প্রকোপ। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না, এতে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবীদের উপস্থিতি সড়ক মহাসড়কে কম ছিল। অনেকে গায়ে গরম কাপড় জড়িয়ে জীবিকার তাগিদে বাইরে বের হয়েছেন। অন্যদিকে চুয়াডাঙ্গায় গেল এক সপ্তাহ ধরে তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। সকালে সূর্যের দেখা মিললেও হিম বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত উপেক্ষা করে জীবনের তাগিদে সকালেই কাজে বেরিয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ডিবিসি সংবাদে নিচ্ছে আবারও একটা বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। সংস্কার না হয় বেহাল লক্ষ্মীপুর থেকে হাজীগঞ্জ পর্যন্ত সড়ক। গেল আগস্টের বন্যায় লক্ষ্মীপুরের এই সড়কের 6 কিলোমিটার এলাকা 2 থেকে 3 ফুট পানিতে তলিয়ে যায়। তখন ইট সুরকি বালু সরে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়। সংস্কার না হয় প্রতিদিনই এই সড়কে ঘটছে দুর্ঘটনা। যান চলাচল সচল রাখার জন্য অস্থায়ীভাবে খানাখন্দ ভরাট করছে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগ। খানাখন্দে ভরা সড়কের এই দৃশ্যই বলে দেয় কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তা দিয়ে যাতায়াতকারীদের। সড়কটি লক্ষ্মীপুর থেকে মিরগঞ্জ, রামগঞ্জ হয়ে হাজীগঞ্জ পর্যন্ত চলে গেছে। গেল আগস্টের বন্যায় এই সড়কের প্রায় 6 কিলোমিটার 1 থেকে 3 ফুট পানিতে তলিয়েছিল। এরপর বিভিন্ন স্থানে ইট সুরকি বালু সরে খানাখন্দ তৈরি হয়েছে। দুপাশ ভেঙে সংকুচিত হয়েছে রাস্তা। বেহালের রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। রিকশা, সিএনজি ও ব্যাটারি চালিত অটো থেকে ছিটকে পড়ছে মানুষ। 30 মিনিটের সড়ক পার হতে সময় লাগছে 1 থেকে 1.5 ঘন্টা। বন্যার আগেও রাস্তাটা ভালো ছিল, কিন্তু বন্যা পরবর্তীতে বা বন্যার সময় আমাদের এই রাস্তাটা নষ্ট হয়ে যায়। কোনো একটা রোগী নিতে পারতেছে না রামগঞ্জ টু লক্ষ্মীপুর। এখানে কোনো মানুষ চলাফেরা করতে ডেইলি 2-4 ঘন্টা গাড়ি পড়ে যাইতে আছে। আমগো তো গাড়িরও ক্ষতি হয়, আমগো শরীরেরও ক্ষতি হয়। গাড়ি ঝাঁকড়ায়, নাট মাট সব ভাঙ্গে যায়। রাস্তা এরকম ভাঙ্গলে তো ক্ষতি হইবে। যাইতে আসতে অনেক কষ্ট হয়, এমনকি যাত্রীদের অনেক ভোগান্তি হয়। এখন সরকারের কাছে আমাদের আকুল আবেদন, রাস্তাগুলা মেরামত করে দেওয়া হোক। দেওয়া হইলে মানুষ চলাফেরা করতে একটু সুবিধা হইব। তবে এই সড়কটি স্থায়ী মেরামতের জন্য এরই মধ্যে বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগ। অনুমোদন করা হয়েছে। এখন আমরা প্রাক্কলন তৈরি করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব। এখন আমরা বিভাগীয়ভাবে বিভিন্ন বা মাইনর কিছু থেকে আমরা কাজ করতেছি আর কি, রাস্তা যাতে সচল রাখা, গাড়ি চলাচল করা যায় আর কি। রাস্তাটি দ্রুত সংস্কার করে জনসাধারণের জন্য চলাচল উপযোগী করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বরগুনার তালতলী সওদাগর পাড়ার বিস্তীর্ণ এলাকায় চলতি মৌসুমে সিমের ভালো ফলন হয়েছে। তবে পাইকাররা না আসায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা। সবজি বিক্রিতে উৎপাদন খরচ না ওঠায় হতাশ তারা। সরকারিভাবে বিক্রয় কেন্দ্র স্থাপন হলে চাষিরা ন্যায্য মূল্য পাবে, এমন মত জেলার ব্যবসায়ী নেতাদের। বরগুনার তালতলী উপজেলা থেকে 8 কিলোমিটার দূরে বড়বগী ইউনিয়নের সওদাগরপাড়া গ্রাম। এই গ্রামের 80% মানুষ সারা বছর বাণিজ্যিক ভিত্তিতে সবজির চাষ করেই জীবিকা নির্বাহ করেন। এতে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি অনেক যুবকের বেকারত্ব ঘুচেছে। চলতি মৌসুমে লাভের আশায় শীতকালীন সবজি শিম আবাদ করেন চাষিরা। তবে এবছর দূরদূরান্ত থেকে পাইকার না আসায় উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ তারা। কিন্তু স্বাভাবিকভাবে মানুষ কেবল মাত্র ভাবে বেচা দিয়েছে, অনেকে 2 মণ 3 মণ এইভাবে বেচা 4 মণ বেচা দিয়েছে। এর ভিতরে অনেক সিমের দাম পাইতেছে না। এখন রেট থাকার কথা দেখা গেছে 1000-1200 টাকা, এই জায়গায় আছে 600 টাকা। আমরা খুব অভাবে আছি আর কি। এছাড়া এবছর সার, কীটনাশক ও শ্রমিকদের মজুরি বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। কিন্তু বিক্রিতে দাম না মেলায় কপালে চিন্তার ভাঁজ চাষিদের। 500 টাকা 600 টাকা মন পাইতেছে, আমাদের বদলা খরচ নিয়ে আমরা চলতে খুব কষ্ট হইতেছে। আমরা যে ওষুধ দিয়ে এই খরচা টাকাই আমাদের উঠতে আসে না। কৃষকদের সহায়তায় সরকারিভাবে বিক্রয় কেন্দ্র স্থাপনের দাবি ব্যবসায়ী নেতাদের। কৃষি বিক্রয় কেন্দ্র যদি সরকার প্রতিষ্ঠিত করে, তাহলে দেখা যায় দেশ বিদেশের বিভিন্ন লোক আসছে, আড়তদারেরা এখান থেকে মাল ন্যায্য মূল্যে নিতে পারবে এবং কৃষকরা উপকৃত হবে।
এদিকে কৃষকের উৎপাদিত সবজির ন্যায্য দাম নিশ্চিতে হিমাগার স্থাপনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার আশ্বাস কৃষি কর্মকর্তার। সবজির ব্যাপক পরিমাণ উৎপাদন হয়েছে, ফলশ্রুতিতে দাম কিছুটা কমে যাচ্ছে। তবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই যেটা হচ্ছে যদি মিনি কোল্ড স্টোরেজ করা যায় তাহলে সেখানে সবজি তারা সংরক্ষণ করতে পারবে এবং ভবিষ্যতে বেশ লাভে বিক্রি করতে পারবে। কষ্টার্জিত ফসলের দাম না মেলায় কৃষকের মাথায় বাড়ছে ঋণের বোঝা। তাই মৌসুম শেষ হবার আগেই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছি আবার একটা বিরতির সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। মালয়েশিয়ায় আজ পর্দা উঠছে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপের। উদ্বোধনী দিনেই নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর 12:30টায়। গেল ডিসেম্বরে নারী অনূর্ধ্ব-19 টি-20 এশিয়া কাপে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে হেরেছিল তারা। এবার টি-20 বিশ্বকাপে ভালো করতে আত্মবিশ্বাসী জুনিয়র টাইগ্রেসরা। 2023 সালে সাউথ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল নারী অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপ। আগের মতোই এবারও 4 গ্রুপে অংশ নিচ্ছে 16টি দল। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।